আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিকে বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির, যা বললেন ট্রাইব্যুনাল। নারী কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করলে সরকার ৫ মিনিটে সময় পাবে না, বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে। ২২৬টি মামলা হয়েছে, ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রুল জারি করেছেন। তদন্ত সংস্থা জানায় ২২৬টি মামলা হয়েছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হয়। এর আগে শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল। জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৪৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। এই অভিযোগে এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৩টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে রাজধানীর জানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে। এখন এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আনুষ্ঠানিক অভিযোগ দাখিল এবং পরবর্তী প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করার পর সেটি যাচাই বাছাই করে রাষ্ট্রপক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। এরপর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের জন্য এবং আসামি পক্ষ অভিযোগ গঠন না করার জন্য শুনানি করবে। শুনানির পর অভিযোগ গঠন করা হবে কিনা সেই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বিচার কাজ শুরু হয়। রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। এরপর নিয়ম অনুযায়ী রায় ঘোষণার ১ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আবেদন করতে পারবে আসামি পক্ষ। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মুসলিম এবং হিন্দু এক বৃত্তে দুটি ফুলের মতো। বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে, অথচ এদেশে হিন্দু মুসলমানের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল। মির্জা ফখরুল বলেন, আমাদের সন্ধ্যা শুরু হতো শাঁখ ও ঘণ্টার ধ্বনিতে। আমি নিজেও পূজার প্রসাদ খেয়েছি বহুবার, কিন্তু রাজনৈতিক কারণে একসময় আমাদের মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হয়েছে, যা আমার জন্য দুঃখজনক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে অনেকে প্রশ্ন করত, মুসলমান হয়ে আমরা কেন ভারতে এসেছি। তখন হিন্দু সম্প্রদায়ের অনেকে বলতেন, আমরা মানুষকে হিন্দু মুসলমান হিসেবে দেখি না, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। সামাজিক বিভাজনের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, কে হিন্দু কে মুসলমান এসব ভুলে নতুন ধারার বাংলাদেশ গড়তে হবে, সবাইকে একত্রিত হতে হবে। রাজনীতি বা ধর্ম কোনোটি মানুষের মূল পরিচয় নয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অনেকেই বলেন আমার মধ্যে রবীন্দ্রনাথের প্রতি একটা আলাদা প্রীতি রয়েছে। আমি তাকে কেবল কবি হিসেবে নয়, একজন দার্শনিক হিসেবেও দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, তাই আমি ব্যক্তিগতভাবে এগুলো ব্যবহার করি না। প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির, যা বললেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে আটক সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ বিষয়ে শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন ট্রাইব্যুনাল। জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সেবার জন্য পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন দীপু মনি। উল্লেখ্য, গত ১ আগস্ট সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে রাজধানীর বাড়িধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি
এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র শিক্ষামন্ত্রী ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনির বিরুদ্ধে গত 13 আগস্ট পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায় ঢাকায় মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়। মামলা নম্বর 05। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। অনেক ছাত্র জনতা নিহত ও আহত হন। 19 জুলাই মোহাম্মদপুরে বসিলা 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নারী কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করলে সরকার 5 মিনিটও সময় পাবে না বলছেন চরমোনাই পীর। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে সরকার যদি এগিয়ে যায় তাহলে 5 মিনিটও সময় পাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর বলেন, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশন করে নারী নীতিকে বাহবা দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, আপনারা কিন্তু এমনিতেই জনগণের ভোটের সরকার নন। আপনারা জনগণের ভোটের মাধ্যমে দেশ পরিচালনা করছেন না। তিনি বলেন, আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে এই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুতা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার অনুরোধ করেছি। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, কে জানি বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, সেই 5 মিনিট সময় পাবেন না। নারী সংস্কার কমিশনের সুপারিশে আওয়ামী লীগের হাত রয়েছে মন্তব্য করে চরমোনাই পীর বলেন, তারা তো 5ই আগস্ট ভাত পাক করেও খেয়ে যেতে পারেনি। ওরা তো বসে নেই, আমাদের বিভিন্ন পাশে চোখ খুলে যারা নজর রাখছে তারাই তো বসে নেই। তিনি বলেন, তারা হয়তো এই সংস্কার নারী কমিশনের এটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এরপর যখন ওলামায়ে কেরাম রাস্তায় নামবে, তখন হয়তো এই ঘাপটি মারা যারা দেশের শত্রু তারা বিভিন্ন জায়গায় অপেক্ষা করছে এই সুযোগ রাস্তায় নামার জন্য। এমন নীল নকশা তৈরি করতে পারে। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা করেন চরমোনাই পীর। প্রশ্ন রেখে তিনি বলেন, এই যে নারী কমিশন, আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে, বিগত সময়ে নাস্তিকরা যে চক্রান্ত করেছে, আল্লাহর রহমতে কখনো তা বাস্তবায়ন হয়নি। আজ বর্তমানে দেশের অন্তর্বর্তী সরকার তাদের মাধ্যমে এমন হীন চিন্তা বাস্তবায়ন করবে, কিন্তু তারা তো জানে এটার বাস্তবায়ন সম্ভব নয়, কখনোই এটা বাস্তবায়ন হবে না। তারপরও তারা এই পথ বেছে নিল, কারণটা কি? সেমিনারে আরো বক্তব্য রাখেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু প্রমুখ। সেমিনারে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠনের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ 4টি দাবি জানায়। সেগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কমিশন সরকারিভাবে বাতিল করতে হবে, নতুন কমিশন গঠনের ক্ষেত্রে দিনদার শিক্ষিত দেশীয় চিন্তায় বিশ্বাসী নারীদের অন্তর্ভুক্ত করতে হবে, পরিবার ও নারী বিষয়ে প্রস্তাবের ভিত্তি হতে হবে কোরআন, সুন্নাহ, সংবিধান এবং সামাজিক বাস্তবতা। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভাইয়া। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, আজকের জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তিতে কোনো বাধা নেই। এর আগে গত 4 ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে 2 সপ্তাহ রুল জারি করেন। 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 22 নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়। 2রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।